হ্যালো স্টুডেন্টস, আজকে এই ভিডিওটিতে আমরা যে প্রশ্নবিচিত্র আছে তার সেট 2 সেটি সম্বন্ধে জানব। তার হচ্ছে গ্রুপ এ এবং গ্রুপ বির যে শর্ট কোশ্চেনগুলো আছে, মাল্টিপল চয়েস এবং শর্ট কোশ্চেন, সেটি নিয়ে আলোচনা করব। সেট 2তে স্কুল কোনটা আছে সেটা হচ্ছে বঙ্গাও কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়। ঠিক আছে, এই স্কুলের যে গ্রুপ এ এবং গ্রুপ বির শর্ট কোশ্চেনগুলো আছে এবং এমসিকিউ আছে সেটি আলোচনা করব। ঠিক আছে, তো ভিডিওটি শুরু করছি। ফার্স্ট কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে 1.1। কি আছে? অরোরা উৎপন্ন হয় বায়ুমণ্ডলের যে স্তরে সেটি হলো অপশন এ ওজোনোস্ফিয়ার, বি আয়নোস্ফিয়ার, ট্রোপোপজ নাকি মেসোস্ফিয়ার। উত্তর কি হবে? সেটা হলো আয়নোস্ফিয়ার। কারণ এই স্তরেই সূর্যরশ্মির যে বিভিন্ন আধানযুক্ত কণাগুলো থাকে সেগুলো এখানে এসে সূর্যরশ্মি সেখানে ধাক্কা খায় এবং এই স্তরে আধানযুক্ত কণা থাকে, সেগুলোই আলোকিত হয়ে জ্বলতে থাকে আর সেগুলি মেরু অঞ্চলে অরোরা হিসেবে দেখা যায়। ঠিক আছে, আয়নোস্ফিয়ার। 1.2তে আছে হচ্ছে যে শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে সেটি হলো বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে কিসে? সেটি হচ্ছে খুবই নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতা। ঠিক আছে, অর্থাৎ অপশন নিম্নচাপ উচ্চ উষ্ণতা, হ্যাঁ অপশন সি হবে অ্যান্সার, নিম্নচাপ ও উচ্চ উষ্ণতা। তারপরে আছে 1.3 নম্বর কোশ্চেনে দেখি, জলের মধ্যে বায়ুর বুদবুদ কিসের মতো আচরণ করে? উত্তল দর্পণ নাকি অবতল দর্পণ নাকি অভিসারী লেন্স নাকি অপসারী লেন্স। তো এটা যদি জলতল হয়, তার নিচে যদি একটি বায়ুর বুদবুদ থাকে, তাহলে এই বায়ুর বুদবুদের বাইরের মাধ্যমটি কি? সেটা হচ্ছে ঘন মাধ্যম হচ্ছে, আর ভেতরের যে মাধ্যমটা আছে সেটা কি দাঁড়াচ্ছে? লঘু মাধ্যম দাঁড়াচ্ছে। ঠিক আছে, তাহলে বাইরে যদি ঘন মাধ্যম আর ভেতরে যদি লঘু মাধ্যম থাকে তাহলে কি হবে? এবার কি হয় যে বাইরে যেহেতু ঘন মাধ্যম আর ভেতরে যেহেতু লঘু মাধ্যম, তাই কি হয়, এই যে বায়ু বুদবুদটা থাকে, আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে এসে পড়ে তখন কি হয়? অভিলম্বের থেকে দূরে সরে যায়। এটা হচ্ছে ঘন, এটা হচ্ছে লঘু, তাহলে বার হওয়ার সময় অভিলম্ব থেকে দূরে সরে যায়। এটা ঘন মাধ্যম, অভিলম্ব থেকে দূরে সরে যায়। তার মানে কি, ওই জলের মধ্যে থাকা বায়ুর বুদবুদ অপসারী ক্রিয়া দেখায়, অর্থাৎ এটি অপসারী লেন্সের মতো আচরণ করে। অর্থাৎ উত্তরটি কি হবে? উত্তরটি হবে হচ্ছে 1.3 ছিল অপশন ডি, অপসারী লেন্সের মতো ক্রিয়া দেখায়। হয়ে গেল। তারপরে আছে হচ্ছে 1.4-এ যে দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর ও ফোকাস দৈর্ঘ্য এফ এর মধ্যে সঠিক সম্পর্কটি হলো, এদের মধ্যে সঠিক সম্পর্ক কি আমরা জানি? আর ইজ ইকুয়াল টু 2f। তাহলে এই সম্পর্কটার মতো আনার চেষ্টা করি। কি কোনটি হচ্ছে এখান থেকে আমি কি লিখতে পারি? এফ ইজ ইকুয়াল টু r/2। তার মানে অপশন বি হলো সঠিক উত্তর। অপশন বি, যে এফ ইজ ইকুয়াল টু r/2, এটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন কি আছে 1.5-এ, যে উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুকে অসীমে রাখলে প্রতিবিম্ব গঠিত হবে। প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? প্রতিবিম্ব গঠিত হচ্ছে, বস্তু যদি অসীমে থাকে তাহলে হয় ফোকাসে বা ফোকাস তলে। তাহলে এখানে যেহেতু ফোকাসে দেওয়া আছে তার মানে অপশন সি হচ্ছে সঠিক, ফোকাস। ঠিক আছে, অসীম থেকে, তার মানে অসীম থেকে যদি বস্তু, যদি লেন্সের ক্ষেত্রে অসীম থেকে যদি কোনো আলোকরশ্মি আসে তা যদি প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে আসে তাহলে ফোকাসে গিয়ে মিলিত হয়। ঠিক আছে, আর যদি প্রধান অক্ষের সাথে আনতভাবে আসে, অর্থাৎ নিজেরা সমান্তরাল কিন্তু প্রধান অক্ষের সাথে আনতভাবে আসলো, তাহলে কি হয়? ফোকাস তলে একটি বিন্দুতে গিয়ে মিলিত হয়, যেটাকে আমরা গৌণ ফোকাস নাম দিতাম, আর এটাকে আমরা মুখ্য ফোকাস নাম দিতাম। ঠিক আছে, তারপরে আসছি, তারপরে আছে হচ্ছে 1.6, দীর্ঘ পর্যায় সারণীর 13 নং শ্রেণীতে অবস্থিত মৌল এম এর অক্সাইডের সংকেত হবে। যেহেতু 13 নং শ্রেণীতে, তার মানে এর শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে? 3টি। ঠিক আছে, কারণ এই মৌলগুলির শেষ কক্ষপথে 3টি থাকে, ইলেকট্রন থাকে। তাহলে যোজ্যতা কত হবে? 3। এই মৌলগুলোর যোজ্যতা হবে হচ্ছে 3। এবার মৌলটি দিয়ে দিচ্ছে এম,
তাহলে তার যোজ্যতা দাঁড়াচ্ছে হচ্ছে 3, আর তার সাথে কার বলছে অক্সাইডের, অক্সিজেনের যোজ্যতা আমরা কি জানি 2, তাহলে ও এই যোজ্যতাটা কি নেবে, এটাকে নেবে, তাহলে সংখ্যাটা কি দাঁড়াবে M2O3, তার মানে অপশন হবে হচ্ছে ডি, অপশন ডি হবে হচ্ছে হলো সঠিক উত্তর। বুঝা গেল? তারপরে আছে প্রদত্ত কোনটি গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না, তড়িৎ পরিবহন করে না কে, তারা হচ্ছে সমযোজী যৌগ। তো এদের মধ্যে সমযোজী যৌগ NaCl কি, NaCl হচ্ছে, এটা নাম্বার কত কোশ্চেন 1.7, NaCl হচ্ছে হলো তড়িৎযোজী বা আয়নীয় যৌগ, NaF হচ্ছে আয়নীয় যৌগ, KCl হচ্ছে আয়নীয় যৌগ, তাহলে CCl4 এটা হচ্ছে একটি সমযোজী যৌগ, দেখতে কেমন হয়, Cl 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 Cl, তাহলে এই সমযোজী যৌগ যেটা তড়িৎ পরিবহন করে না, অর্থাৎ অপশন সি হবে হচ্ছে হলো সঠিক উত্তর, কারণ সমযোজী যৌগে যেহেতু আয়ন গঠিত হতে পারে না তাই ওরা তড়িৎ পরিবহন করে না। ঠিক আছে, তারপরে আসছি যে গ্রুপ বির কোশ্চেনগুলো। গ্রুপ বির গুলোতে আছে হচ্ছে 2.1 আছে হচ্ছে বায়ুমণ্ডলে কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়, কোন স্তরকে, সেটি হচ্ছে হলো স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয়। 2.2-তে আছে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বাড়লে বায়ুর উষ্ণতার কিরূপ পরিবর্তন হয়, স্ট্র্যাটোস্ফিয়ারে হয় উচ্চতা বাড়লে উষ্ণতা বাড়তে থাকে, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। তার জন্য আমাদের কি জানা ছিল যে এটা যদি ট্রোপোস্ফিয়ার, মানে এটা আমাদের পৃথিবী, তার উপরে এটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, তার উপরে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এবার ট্রোপোস্ফিয়ারে কী হয়, উষ্ণতা কমতে থাকে, কমতে কমতে -56°C পৌঁছে যেত, তারপরে যত উপরের দিকে যাওয়া যেত উষ্ণতা বাড়তে থাকতো, এখানে উষ্ণতা কমতে থাকতো, এখানে উষ্ণতা বাড়তে থাকতো স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারে সেই -56 থেকে লাস্টে এসে 0°C হতো, -56 থেকে বাড়তে বাড়তে 0°C পৌঁছতো। ঠিক আছে, এবার হচ্ছে 2.3, 2.3-তে কোশ্চেন আছে চার্লসের সূত্রে ধ্রুবক কী কী। চার্লসের সূত্রটি কী ছিল, যে স্থির চাপ এবং স্থির ভর, অর্থাৎ সূত্রটি ছিল এরকম, ভি সমানুপাতিক টি, যখন কে কে স্থির ছিল পি আর এম, বা চাপ ও হচ্ছে ভর, অর্থাৎ এই দুটিতে হচ্ছে চার্লসের সূত্রের ধ্রুবক রাশি। ঠিক আছে, চাপ ও ভর এরা হচ্ছে চার্লসের সূত্রের ধ্রুবক রাশি। বয়েলের সূত্রের ধ্রুবক কে কে, সেটা হচ্ছে ভর ও উষ্ণতা। ঠিক আছে, তারপরে আসি হচ্ছে 2.4-এ, বলছে বিবৃতি সত্য না মিথ্যা রাখো। বয়েলের সূত্রে পি বনাম ভি লেখচিত্রটি সরল রৈখিক হয়। বয়েলের সূত্রে যে পি বনাম ভি লেখচিত্রটি হয় সেটা কীরকম দেখতে হয়, সেটা দেখতে হয় হচ্ছে হলো এরকম, অর্থাৎ একটি সমপরাবৃত্ত, তার মানে এটি সরলরৈখিক হয় না, অর্থাৎ এটি হচ্ছে মিথ্যা, তো হবে হচ্ছে হলো মিথ্যা। তারপরে কোশ্চেন আছে শূন্যস্থান অথবায় আছে, অথবায় আছে হচ্ছে শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তন সম্পর্কিত সূত্রটি হলো, স্থির উষ্ণতা নির্দিষ্ট ভর কোনো গ্যাসের চাপ ও আয়তন, অর্থাৎ পি সমানুপাতিক ভি, তার মানে এটি কার সূত্র, সূত্রটি হলো বয়েলের সূত্র, বয়েলের সূত্র। তারপরে আছে হচ্ছে আলোর যখন প্রতিসরণ হয়, 2.5 নম্বরে কোশ্চেনে আছে, 2.5 নম্বর কোশ্চেনে আছে যে আলোর যখন প্রতিসরণ হয় তখন কম্পাঙ্কের কিরূপ পরিবর্তন হয়। প্রতিসরণ, এটা মনে রাখতে হবে যে কম্পাঙ্ক একটি রাশি যার আলোর প্রতিসরণের সময় কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ কম্পাঙ্কের কোনো, বাকি সব রাশির পরিবর্তন হয় কিন্তু কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না, কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না, হলো। তারপরে আছে হচ্ছে 2.6, 2.6-এ আছে হচ্ছে 20 সেমি উচ্চতা বিশিষ্ট একটি বস্তু রৈখিক বিবর্ধন 2.5 হলে প্রতিবিম্বের উচ্চতা কত হবে। আমরা কি জানি রৈখিক বিবর্ধন m ইজ ইকুয়াল টু প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা বাই বস্তুর উচ্চতা। তাহলে এখানে কি দিয়ে দেওয়া আছে, প্রতিবিম্বের উচ্চতাকে ধরে নিই হচ্ছে ভি আর বস্তুর উচ্চতাকে ধরে নিই ইউ। এবার এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে যে 20 সেমি উচ্চতা বিশিষ্ট বস্তু, অর্থাৎ ইউ দেওয়া আছে, আর রৈখিক বিবর্ধন 2.5।
তাহলে হচ্ছে এম দেওয়া আছে 2.5, ভি বের করতে হবে, আর ইউ দেওয়া আছে হচ্ছে 20 সেমি। এখন যদি এখান থেকে আমি ভি ইজ ইকুয়াল টু বের করি তাহলে কত দাঁড়াচ্ছে 2.5 ইন্টু হচ্ছে 20। এবার 2.5 ইন্টু 20 করলে কত হয়, 5 20 হয় 100, তার মানে এখানে হবে হচ্ছে ভি ইজ ইকুয়াল টু 50 সেমি। ঠিক আছে, তারপরে কোশ্চেনে আছে হচ্ছে হলো অথবা কোশ্চেন আছে কি যে আলোর যখন না কোন ক্ষেত্রে র্যালের সূত্র প্রযোজ্য হয় না। র্যালের সূত্র প্রযোজ্য হয় না কোন ক্ষেত্রে, সেটা হচ্ছে শূন্য মাধ্যমে যেহেতু কোনো কণাই নেই, তাহলে সেখানে ওই আলোকরশ্মি কোনো কণা দ্বারা শোষিতও হবে না বা বিকিরিতও হবে না, অর্থাৎ আলোকরশ্মি কোনো বিক্ষেপণই হবে না। তাই শূন্য মাধ্যমে র্যালের সূত্রের কোনো প্রযোজ্য হয় না। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে 2.7, বিবৃতি সত্য না মিথ্যে সেটা দেখতে বলছে। প্রিজমে আলোর প্রতিসরণে লাল বর্ণের চ্যুতি সবচেয়ে কম, সত্য না মিথ্যে, লাল বর্ণের চ্যুতি সবচেয়ে কম, হ্যাঁ এটি হচ্ছে সত্য। ঠিক আছে, কারণ প্রিজম যদি নেই সেক্ষেত্রে যদি তার মধ্যে সাদা আলো এসে পড়ে তখন কি হয়, সেটি যখন প্রতিসৃত হয় প্রিজমের মধ্যে দিয়ে তখন লাল বর্ণের রশ্মি থাকে সবচেয়ে কম, তার লাল বর্ণের আলোর সবচেয়ে কম চ্যুতি হয়। ঠিক আছে, পড়ার পরে লাল বর্ণের আলোর চ্যুতি সবচেয়ে কম হয়, আর হচ্ছে বেগুনি বর্ণের যে আলো থাকে তার চ্যুতি হয় হচ্ছে সবচেয়ে বেশি। ঠিক আছে, আর তার মাঝখানে কারা কারা থাকে, তার মাঝখানে থাকে হচ্ছে, এখানে থাকে হচ্ছে নীল, তারপরে থাকে হচ্ছে হলো আকাশী, তারপরে থাকে হচ্ছে হলো সবুজ, তারপরে থাকে হচ্ছে হলো হলুদ, তারপরে থাকে হচ্ছে হলো কমলা, আর লাল থাকে হচ্ছে সবচেয়ে উপরে, অর্থাৎ সবচেয়ে কম চ্যুতি হয় লালের। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে পুরো বিন্যাস সকলা, এটা হচ্ছে সবচেয়ে বেশি চ্যুতি, তার মানে কার দেখাচ্ছে সবচেয়ে বেশি চ্যুতি, সবচেয়ে বেশি চ্যুতি দেখাচ্ছে হচ্ছে বেগুনি বর্ণ, আর সবচেয়ে কম চ্যুতিকে দেখাচ্ছে লাল বর্ণ, তার মানে এখানে এটি 2.7 যেটা সেটা হচ্ছে সঠিক উত্তর, মানে সত্য। 2.8-এ আছে হচ্ছে যে পর্যায় সারণীর সর্বোচ্চ আয়নন বিভব সম্পন্ন মৌলটি কোনটি। পর্যায় সারণীতে আয়নন বিভব, এবার আয়নন বিভব কি হয়, পর্যায় সারণীর বাঁ দিক থেকে ডান দিকে গেলে, বাঁ দিক থেকে যখন ডান দিকে যাওয়া যায় আয়নন বিভব হচ্ছে বাড়তে থাকে, আর কি বলছে সর্বোচ্চ আয়নন বিভব, হ্যাঁ, আর যখন হচ্ছে ওই ওপর থেকে নিচে আসতে থাকি তখন কি হয়, আয়নন বিভব কমতে থাকে। ঠিক আছে, তো বাঁ দিক থেকে ডান দিকে গেলে সবার যে একদম কর্নারে, এই কর্নারে কি আছে, সে হচ্ছে হলো হিলিয়াম, তার মানে সবচেয়ে আয়নন বিভব বেশি কার হবে, সেটা হবে হচ্ছে হলো হিলিয়াম। ঠিক আছে, এর পরের কোশ্চেন আছে হচ্ছে 2.9, যে সমযোজী ত্রিবন্ধন বিশিষ্ট যৌগের উদাহরণ দাও। সমযোজী, তার উপর হচ্ছে ত্রিবন্ধন, দুটো উদাহরণ দিচ্ছি, একটা হচ্ছে N2 যেটা এরকম সমযোজী ত্রিবন্ধন আছে, আরেকটা দিতে পারি হচ্ছে C2H2, কেমন দেখতে হয়, HC≡CH, এটা হচ্ছে অ্যাসিটিলিন। ঠিক আছে, এটা হচ্ছে নাইট্রোজেন। এই দুটি সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগের উদাহরণ। এবার যেটা বলার যে এখানে ভিডিওটি শেষ হচ্ছে, আর যদি এই পিডিএফটি কারোর প্রয়োজন হয় তাহলে পরে সে ডেসক্রিপশনে পেয়ে যাবে, তাছাড়া এর প্লে লিস্টও ডিসক্রিপশনে আছে। আর যদি ক্লাস 10-এর ভিডিওগুলি জানতে হয় তাহলে পরে ওই ভিডিও সম্বন্ধে অন্যান্য ভিডিওগুলি দেখতে হয়, তাহলে পরে আমাদের হচ্ছে প্লে লিস্ট দেওয়া আছে, সেখানে সব ক্লাস 10-এর প্রত্যেকটা একদম ফার্স্ট থেকে একদম শেষ পর্যন্ত আমি শেষ করবো এই পুরো ক্লাস 10 সিলেবাসটা। ঠিক আছে, তো এখানে ভিডিওটি শেষ করছি, আর হচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে রেখো যাতে ভিডিও আসলে নোটিফিকেশন পেয়ে যাও। ঠিক আছে, আর ভালো মতো পড়াশোনা করো।